তিনি সাধারণ পাসপোর্ট নিয়ে তিনি এসেছিলেন, যে পাসপোর্টটা ইমিগ্রেশনে তাকে কালো তালিকাভুক্ত করে রাখা হয়েছিল, যেহেতু তিনি প্রচুর ভারত বিরোধী মন্তব্য করতেন একটা সময়। আহ সেই কারণে যখনই রাত্রি সন্ধ্যেবেলায় বা রাত্রি যখনই পৌঁছেছেন, তখন সেখানকার যে দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন অফিসার, তিনি নিয়ম অনুসারে কম্পিউটারে তার নাম্বারটা তুলতেই দেখেছেন যে কালো তালিকাভুক্ত। তখন বিষয় যদি জানতে পারেন, তখন জানানো হয় যে, কারণ বাংলাদেশের হাই কমিশনার নিজেও এয়ারপোর্টে উপস্থিত ছিলেন। তিনি যখন জানাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান যে আসলে উনি একজন প্রতিমন্ত্রী এবং উনি ভারত সরকারের বা ইন্ডিয়ান ওশান ড্রিম অ্যাসোসিয়েশনের সভায় যোগ দিতে আসছেন প্রতিনিধি দল নিয়ে, সেক্ষেত্রে তাকে প্রপার প্রোটোকল দেওয়া উচিত। এবং তারা দাবি করেছিলেন যে তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েও রেখেছিলেন একটি নোট বাজারে দিয়ে, এরকম প্রতিমন্ত্রী ভারতে যাচ্ছে। কিন্তু এই ঘটনাটা সাধারণভাবে যেটা হয় যে নিচু তলার অফিসারদের কাছে, তাদের কাছে মনে হয়েছে যে যেহেতু কালো তালিকাভুক্ত বিষয় মন্ত্রী হলেও তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তারা কিভাবে অনুমতি দেবে, এই জন্য সময়টা প্রচুর একটু বেশি লেগেছে। একজন মন্ত্রী হিসাবে মর্যাদার লোক, তিনি নিজেকে অপমানিত বোধ করেছেন এবং এটা বাংলাদেশ সরকারের তিনি প্রতিনিধিত্ব করছেন। কিন্তু যখন তারপরে তাকে কিন্তু বলা হয় তিনি ওই কালো তালিকাভুক্ত পাসপোর্ট নিয়ে আসতে পারেন, মানে ভারতে প্রবেশ করতে পারেন, কিন্তু সেটা একবারের জন্য, একটা সিঙ্গেল এন্ট্রি। মানে এই ভবিষ্যতে এলে এইটা, এই পাসপোর্টটা আর গৃহীত হবে না, মানে তখন তাকে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে আসতে হবে। ঘটেছে, এটা বিষয় ঘটলো। কিন্তু আমার মনে হয়েছে তারপরে যিনি তিনি ফিরে যাওয়ার পর যে সাংবাদিক বৈঠক করেছেন, তাতে তিনি দুঃখ প্রকাশও করেছেন, আক্ষেপ প্রকাশ করেছেন, কিঞ্চিত রোষও প্রকাশ করেছেন। কিন্তু তা সত্ত্বেও তিনি একটি ইতিবাচক কথাও বলেছেন যে ভবিষ্যতে আমন্ত্রণ জানালে অবশ্যই আমি ভারতে যাব, তো ভারতে যাব না এমন কোনো কথা নয়। দ্বিতীয়ত, এই ঘটনার জন্য ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো প্রতিফলন ঘটবে এই না। দ্বিপাক্ষিক সম্পর্কটা নিয়ে তো আরেকটু কথা বলবোই, কারণ আরও অনেকগুলো ঘটনাই একসাথে ঘটে চলেছে। কিন্তু ধরেন যেই ব্যাখ্যাটা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে না হলেও আপনি জেনেছেন, ব্যক্তিগত পর্যায় থেকেও জেনেছেন বলছিলেন, আমরা আসলে গণমাধ্যমে এই ব্যাখ্যাটা দেখেছি। কিন্তু এই যে ধরেন রবিবারে গেলেন, শুক্রবারেই এটা পাঠানো হয়েছিল একটা নোট ভার্বাল বা কূটনৈতিক বার্তা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ থেকে। আবার হাই কমিশনার নিজে উপস্থিত থেকে আপনিও বলছিলেন যে তিনি ওখানে যোগাযোগ করছিলেন সেখানে, মানে এটি, এবং আমরা তো মানে সাধারণ আতিথেয়তার বিষয়ও আছে। 2.5 ঘন্টা সময় তিনি বসে থাকলেন, ভারত যেখানে হোস্ট কান্ট্রি। এটি কি মানে এরকমই কি হবার কথা একজন সবুজ পাসপোর্ট বা সাধারণ পাসপোর্ট নিয়ে গেলে? না তো, আগে কখনো ঘটেনি, ওনার ক্ষেত্রে ঘটলো আর কি এটা ঘটনা, যেহেতু তিনি আরেকটি বিষয় আমি যেটা শুনেছি তার সত্যতা এখনো জানতে পারিনি, সেটা হচ্ছে যে আমাদের ঢাকার ভারতীয় হাই কমিশন, তারাও তাদের কাছেও খোঁজ নেওয়ার পর জানা যায় যে তারা বলছে তারা এই বিষয়ে কোনো অবহিত ছিলেন না। তার কারণ হচ্ছে যে তিনি পররাষ্ট্র, যেহেতু তিনি বোধহয় জানতেন যে তার এই পাসপোর্টটি কালো তালিকাভুক্ত, সেই কারণে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সার্ক ভিসা নিয়েছিলেন এবং সার্ক ভিসার ছাপ নিয়ে তিনি ভারত থেকে কিন্তু ভিসার আবেদন করে আসেন। সাধারণ পাসপোর্ট নিয়ে যদি কেউ আসতে চান ভারতে, বা ভারত থেকে কেউ বাংলাদেশে যেতে চান, তাহলে সেখানে হাই কমিশনে আবেদন করতে হয় ভিসার জন্য। আমাদেরও যাওয়ার সময় আমাদের আবেদন করতে হয়, অন্যরাও বাংলাদেশ থেকে যখন আসেন তাদের আবেদন করতে হয়। ভারতীয় বাংলাদেশের একটা সাংবাদিক দল যখন সফর করলেন, তাদেরও পাসপোর্টে তারা ভারতীয় হাই কমিশনে জমা দিয়েছেন, তারাও তাদের ভিসা দিয়েছেন। ইনি সাধারণ পাসপোর্ট ফলে কিন্তু ভিসা নেননি, ইনি সার্কের যে সুযোগ, সার্ক ভিসা বা সার্ক স্ট্যাম্প থাকলে অবাধে যাতায়াত করতে দেওয়া হয়। বহু সাংবাদিকের আছে বাংলাদেশে, সার্ক ভারতে কারণ নেই, তো তারা আসতে পারেন আর কি। তো তিনি ভেবেছিলেন সেই সার্ক স্টিকার দিয়েই তিনি সাধারণভাবে প্রবেশ করতে পারবেন। কিন্তু ওই পাসপোর্টটি যেহেতু কালো তালিকাভুক্ত হয়ে আছে, মানে নিয়ম অনুসারে নিয়ম পালন করার ক্ষেত্রে এটা এই ধরনের এটা কি অবাঞ্ছিত আসলে ঘটনা নিয়মের একটা ঘটে অজুহাত গিয়েছে। খুঁজলো ভারত, মানে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিয়মের একটা? অজুহাত করতে পারবে, এবং বহু ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশে লাল আলো, রেড লাইট জ্বলছে গাড়ি চলছে, সবুজ আলো জ্বলছে গাড়ি বন্ধ হয়ে গেছে, আমি নিজে দেখি। নিয়মটা তো এখানে একটু হয়তো কড়াকড়ি কঠোর ভাবে, বিশেষত আরো বাংলাদেশি কেউ হলে তার ক্ষেত্রে এখন ইদানিং কালে আরো বেশি কঠোর ভাবে সেগুলো পর্যালোচনা বা কেন পরিবর্তন করে বাংলাদেশি দেখা হলে হচ্ছে। একটু আরো বেশি কঠোর কেন?
বাংলাদেশ না, বাংলাদেশ যেগুলো মানে সাধারণত যেগুলো দেখা যায় এখন বাংলাদেশ সম্পর্কে যেটা সত্যি কথা তো বলতে অসুবিধা নেই, সম্পর্ক স্বাভাবিক এখনো হয়নি। স্বাভাবিক হওয়ার পথে উদ্যোগ চলছে দুপক্ষ থেকেই, উভয় পক্ষ থেকেই উদ্যোগ চলছে। কিন্তু এখনো সেটা আমি বলবো না যে ইউনূস সরকার যাওয়ার পর থেকে যতটা স্বাভাবিক হয়ে যাওয়ার কথা ভেবেছিল, আশা করা হয়েছিল, ততটা কিন্তু হয়নি এখনো। এখনো ভারতের নতুন হাই কমিশনার গেছেন, আশা করি এরপরে ধীরে ধীরে পরিবেশ পরিস্থিতি বদলাবে। কিন্তু কেন হলো না? মানে কি, কি ঘটনার কারণে স্বাভাবিক হলো না? আমরা তো দেখলাম স্বাভাবিক হওয়ার যে কিছু প্রক্রিয়া, মানে সেই বার্তাটা ভারতের পক্ষ থেকে আপনিও আমার আগের অনুষ্ঠানে বলেছিলেন যে নির্বাচিত সরকারের সাথে সুসম্পর্ক হবে। এবং আমরা দেখলামও ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তখনকার জন্য বলছি, তার সাথে গিয়ে দেখাও করে আসলেন বেগম জিয়ার মৃত্যুর পর একদম জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রীকে ভারতে দেখা করে আসলেন। মানে তারপরে নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা পাঠালেন, নির্বাচিত হবার সাথে সাথেই সম্ভবত প্রথম অভিনন্দনটি তিনি করেছিলেন। তারপর আসলে কি হলো? ভালো সম্পর্কটা হবার কথা ছিল, হচ্ছে না কেন এখনো কাঙ্ক্ষিত মাত্রায়? এখন মনে হচ্ছে এটা একতরফা চলছে। হুম, একতরফা হচ্ছে এই কারণে ভারতের দিক থেকে মনে হচ্ছে, তার কারণ বলছি, এই সম্পর্ক থাকাকালীন আমরা পাইপলাইন দিয়ে ডিজেল পাঠাচ্ছি, ডিজেল বাড়তি ডিজেলও দিয়েছি অনুরোধ করার পর। বিদ্যুৎ রোজ যেমন যাচ্ছিল তেমন যাচ্ছে, সেই বিদ্যুৎ ব্যবহার করে ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন। হুম, সেই বিদ্যুৎ না থাকলে দিতে পারতেন কিনা জানি না। পানির যেন যাওয়ার কথা ছিল সেরমই যাচ্ছে, প্রয়োজন হলে কাঁচা সবজিও যাচ্ছে, ডিমের সংকট হলে ডিমও যাচ্ছে। কিন্তু আমি একটা উদাহরণ জানতে চাই, যেটা হচ্ছে যে বাংলাদেশে তারেক রহমান সরকার আসার পরে ভারত সরকারের প্রতি তারা এই একটা না, জেস্টার ধরুন যদি আপনি বলেন, যেগুলোর এরকম কথা বলছেন, বিদ্যুৎ কোনো যাচ্ছে, একটা পানি যাচ্ছে। পদক্ষেপ যদি দেখেন, এই আমাকে অনেক কারণ নেই, আরেকটু ব্যাখ্যা করে দিই, সুবিধা হবে নিশ্চয়ই। বুঝতে। খলিলুর রহমান যখন ভারতে এসেছিলেন এপ্রিল মাসে, তখন দুপক্ষের মধ্যে বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছিল অনেকগুলো। সেটা হচ্ছে দুই দেশের মধ্যে যে যৌথ ওয়ার্কিং গ্রুপগুলো আছে বিভিন্ন বিষয়ে, প্রায় 70টার উপরে আছে, সেগুলোর বৈঠক শুরু হওয়ার প্রস্তাব ভারত দিয়েছে। বাংলাদেশ অতি সম্প্রতি কেবলমাত্র গঙ্গা পানি চুক্তির একটা কারিগরি কমিটি, তার একটা বৈঠক সুখা মরশুমের শেষ সপ্তাহে দিয়েছেন। কেন এত দেরি করলেন আমি জানি না। বাংলাদেশের সাংবাদিকরাও প্রশ্ন করেননি তাদেরকেও। পররাষ্ট্র মন্ত্রণালয় রোজ প্রশ্ন করেন নানা বিষয়, এটা প্রশ্ন করেন না যে আপনারা এত বিশ্বকাপ মরশুম তো শেষই হয়ে গেল, তো পানি মাপবেন কি করে, হুম, তার আগে কেন পাঠান? এক, দুই, সম্প্রতি আবার এরপরে হয়তো অনেক প্রশ্ন আসবে, বিজিবি বিএসএফ এর সর্বোচ্চ পর্যায়ের যে বৈঠক, হুম। সেই বৈঠক দ্বিবার্ষিক বৈঠকটাও অনুষ্ঠিত হলো। এছাড়া যে বাকি যে মেকানিজম গুলো, ধরুন বাণিজ্য সংক্রান্ত, ভিসা সংক্রান্ত, কনসুলার সার্ভিস সংক্রান্ত, আরো যে নানা ধরনের যৌথ ওয়ার্কিং গ্রুপ আছে, সেগুলোর কিন্তু কোনো বৈঠকের কোনো যে বাংলাদেশ সরকার বৈঠকের প্রস্তাব দিয়েছে আর ভারত গ্রাহ্য করেছে মানে খারিজ করেছে, এমন কথা আমরা জানি না। বরং আমাদেরকে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে আমরা যে কোনো বৈঠকে যে জি। কোনো দিন রাজি আছি। আচ্ছা, এর মধ্যে এখন আসলে গঙ্গা কয়েকটা রাজি প্রশ্ন, আছেন, কয়েকটা প্রশ্ন এর রাজি মধ্যে। আছেন, কিন্তু বাংলাদেশ এখনো পর্যন্ত বাকি বিষয় নিয়ে কিন্তু কোনো প্রস্তাব বা উদ্যোগ দেননি। তারা হুম, অনেক বেশি ব্যস্ত মালয়েশিয়া, চীন যাওয়ার ব্যাপারে, আচ্ছা, আপনি পাকিস্তানের সঙ্গে চুক্তি করা। অন্তত দুটো কথা বললেন যে কারিগরি কমিটির বৈঠক এবং ভারতের পক্ষ থেকে একতরফা জেস্চারের কথা বলছেন। ধরেন কারিগরি কমিটির বৈঠকগুলো কেন হচ্ছে না? নিশ্চয়ই আমি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলতে সুযোগ পেলে আমি নিশ্চয়ই প্রশ্নগুলো করব যে কেন মানে। একটা বৈঠক হয়েছে, একটা বৈঠক হয়েছে, হুম, হুম, একটা বৈঠক মে মাসের শেষ সপ্তাহে হয়েছে, হুম, 22শে মে। উহা মরশুম হচ্ছে 1লা জানুয়ারি থেকে 31শে মে। হুম। 22 এর আগে একটা ইউনূস সরকারের আমলে বৈঠক হয়েছিল, মানে তারপরে বৈঠকটা যে আসলে বৈঠক কিভাবে বন্ধ হতে হয়? হয়েছে। আমি আসলে আপনার কাছে একটু প্রক্রিয়াটা আমি জানি না বলেই আপনার কাছে জিজ্ঞাসা করছি। মানে বৈঠক হচ্ছে দুদেশের মানে ভারত এবং বাংলাদেশের যারা কারিগরি বিষয়ে পানি সংক্রান্ত বিষয়ে তাদের বৈঠক হয়, তারা গিয়ে তারা এখানে পানি মাপতে থাকেন হুম, হুম। যে কতটা পানি যায়। ফরাক্কায় মাপা হয়, পাবনায় মাপা হয়। এবারও ফরাক্কাতে বৈঠক হয়েছে, কলকাতাতে বৈঠক হয়েছে। সেই বৈঠকটা টেকনিক্যাল কমিটির বৈঠক, মানে জয়েন্ট রিভার কমিশনের বৈঠক। তো এখন বিষয়টা কি জয়েন্ট রিভার এমন, গৌতম কমিশনের লাহিড়ী, বৈঠক বিষয়টা কি এমন যে ভারত বলছে বৈঠক করবার কথা কিন্তু বাংলাদেশ সম্মত হচ্ছে না? এমনটা কি? এমন তো নয়। এমনটা তো আমাদের কাছে মনে হচ্ছে। আমরা তো খলিলুর রহমানকে জাতিসংঘের সভাপতি হওয়ার জন্য ভোটও দিয়েছি হুম, পক্ষে, যদি বাংলাদেশ গণমাধ্যম প্রচার করেছিল ভারত নাকি বিপক্ষে ভোট দিয়েছে। আদৌ না, না। খলিলুর হুম, রহমান ভারতে এসে ভারতের সমর্থন চেয়েছিলেন, ভারত সমর্থন দিয়েওছে, এবং অভিনন্দনও অন্যান্য অনেক জানিয়েছে। দেশের সঙ্গে ভারতও সমর্থন করেছে। ফলে ভারত
আপনি যদি বলেন যে ভারত বাংলাদেশ বিরোধী কোনো পদক্ষেপ নিয়েছে, এর একটা উদাহরণ দিলে, বা বাংলাদেশ কোনো সদিচ্ছা দেখিয়েছে আচ্ছা, ভারতের প্রতি, এটা ভারত উপেক্ষা করেছে, আচ্ছা। এরকম কোনো উদাহরণ এখন দুটো দেখিনি। বিষয়। একটা হচ্ছে বাংলাদেশ বিরোধী কিছু করেছে কিনা আর বাংলাদেশ উপেক্ষা করেছে কিনা। ধরেন আপনি যে উদাহরণগুলো দিচ্ছিলেন যে ভারতের জেস্চার হিসেবে যে সবজি আসছে, ডিম আসছে, পানি আসছে, বিদ্যুৎ আসছে। মানে আপনি বলছেন বাংলাদেশের পক্ষ থেকে কি কোনো জেস্চার আছে? মানে এগুলো তো খুব স্বাভাবিকভাবেই আসার কথা। বাংলাদেশের পক্ষ কি এমন কিছু হচ্ছে যে যাচ্ছিল কিন্তু সেটা থেমে গেছে এই সরকার আসার পরে? হ্যাঁ, সেটা আমরা যেটা মনে করছি এখানে, যে সম্প্রতি পাকিস্তানের গোয়েন্দাদের আনাগোনা, তাদের সঙ্গে হৃদ্যতা, ঘন ঘন পাকিস্তান সফর, এটা ভারতের কাছে একটু উদ্বেগজনক বিষয়। এবং দ্বিতীয়ত হচ্ছে, যে চুক্তি শেখ হাসিনা করে গিয়েছিলেন ভারতের সাথে, সেই চুক্তিগুলোকে বদলে দেওয়া হচ্ছে কিছু কিছু। যেমন পদ্মা নদীর যে ডেল্টা, মানে উপত্যকা উন্নয়ন, তিস্তার যে উপত্যকা উন্নয়ন, যেটা শেখ হাসিনা বলেছিলেন তিনি ভারতকেই সঙ্গেই সেটা করতে চান যৌথভাবে, সেটা খলিলুর রহমান ভারতের সমর্থন পাওয়ার পরেও চীনে গিয়ে বলেছেন, চীনকে প্রস্তাব দিয়েছেন চীন যাতে এটা করে। এখন এইবার কিন্তু যখন শুরুতে চীনের সাথেই হবার কথা ছিল, প্রধানমন্ত্রী, তাই না? না কিন্তু সে না হওয়ার কথা তো ছিল না। শুরুতে তো সরকার তো আলোচনাটা চীনের সরকার, সাথেই সরকার হচ্ছিল। তো কোনো ব্যক্তি নয়। সরকার তো সরকার, আমরা তো সরকারের সঙ্গে সরকারের কথা হয়। তিনি ব্যক্তি প্রধানমন্ত্রী যেই হন, তাই না? যখন সেই সময় ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, তিনি তো প্রকাশ্য প্রেস কনফারেন্সে ঘোষণা করলেন না যে আমি তিস্তা প্রকল্পটা, আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা ভারতকে, যেহেতু নিকটবর্তী দেশ, প্রতিবেশী বলে। মানে সেটা চীনের সাথেই হবার একটা প্রক্রিয়া চলছিল। পরবর্তীতে তখনও আবার তার একটা মানে তিনি উষ্মা প্রকাশ করেছিল চীনের রাষ্ট্রদূত, যে আমরা বসে আছি, অপেক্ষা করছি, বাংলাদেশ আমাদের দিচ্ছে না, প্রজেক্ট ডিপি একটাই দিচ্ছে না। চীনের রাষ্ট্রদূতের বহু এরকম ক্ষোভের কথা প্রকাশ্য, এবং কেন হচ্ছে না আমরা জানি, অন্য একটি দেশের কারণে, চাপ দেওয়ার কারণে হচ্ছে না, তাও তিনি বলেছিলেন, ওয়াংই বলেছিলেন সম্ভবত। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে বাংলাদেশ সরকার সিদ্ধান্তটা পরিবর্তন করে ওটা চীনকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাদের সার্বভৌম সিদ্ধান্ত। কিন্তু আমি বলছি, এটা সেইখানে চীনের লোক থাকবে, জায়গাটা অত্যন্ত স্পর্শকাতর, ভারতের চিকেন নেকের কাছাকাছি। ফলে এগুলো তো আমি উদ্বেগ তৈরি তো করছে, উদ্বেগ তৈরি করছে এই ভারতের জন্য। এই উদ্বেগ তৈরির তা কারণেই সত্ত্বেও কিন্তু আপনি যেগুলো বলছেন স্বাভাবিক যাওয়ার কথা, কোনোটাই ভারত বন্ধ করেনি। মানে এই কোনোটাই, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণও একই আছে, কিন্তু বাড়েনি, কিন্তু একই আছে, $12 বিলিয়ন আছে। কিন্তু আরও যে জেস্চারগুলো দেখা যাচ্ছে, ধরেন সম্প্রতি যেই পুশ ব্যাক করছে ভারত বা বাংলাদেশের ক্ষেত্রে পুশিন হচ্ছে, সেটি সেটি আসলে সেটির আসলে কি ব্যাখ্যা হতে পারে? সেটি যে আন্তর্জাতিক আইনের যেমন লঙ্ঘন, মানবাধিকারের লঙ্ঘন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে, আপনাদের দেশের মানবাধিকার সংস্থাগুলো বলছে। মানে কোন ব্যাখ্যায় তাহলে? এটিও কি একটা বার্তা দেবার জন্যই? এটা ভারত পক্ষ থেকে আমার তো দেখে তাই মনে হয়েছে, যে বাংলাদেশ সরকারকে বার্তা দেওয়া বা চাপে রাখা যদি বলতে পারেন আরো ভালোভাবে, নিশ্চয়ই সেটা করার জন্য হয়তো আসাম এবং পশ্চিমবঙ্গ থেকে এরকম প্রায়, আমি গতকালই শুনেছি 4,000 এরকম পুশব্যাক করা হয়েছে। কিন্তু অতি সম্প্রতি এটাও দেখেছি যে কিছু কিছু মানুষের তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে বলে বিজিবি তাদের গ্রহণ করেনি। ফলে তাদের আবার অনেক সংখ্যায় কম, কিন্তু বিএসএফ আবার তাদের আবার ফিরিয়েও এনেছে, এই ঘটনাও ঘটেছে। এবং বিজেপি বিএসএফ এর বৈঠকের আগে যা ঘটনা ঘটছিল, বিজেপি বিএসএফ এর বৈঠকের পরে কিন্তু এই পুশব্যাকের ঘটনাটা কিঞ্চিত হলেও, আমি বলবো যে অতটা আগের মতো ভারতের পক্ষ থেকে বা বিএসএফ এর পক্ষ থেকে অতটা আগ্রাসী মনোভাব দেখা হচ্ছে না। এই কারণেই এখন সিদ্ধান্ত হয়েছে যে সেক্টর কমান্ডার লেভেলে বৈঠক হয়ে এগুলোকে সিদ্ধান্ত নেওয়া হবে, কিভাবে এদেরকে দেওয়া হবে পরিচয়, নাগরিক পরিচয় স্থির করা হবে, এবং তাদের সেই অনুযায়ী যদি বাংলাদেশি হন তাহলে বাংলাদেশে ফিরে যাবেন, আর যদি বাংলাদেশি না হন তাহলে ভারতে ফিরে যাবেন। আর একটা ব্যবস্থাপনার কথা আলোচনা হয়েছে, যে ব্যবস্থাপনাটার কারণে আমার মনে হয় সম্প্রতি আপনি যেটা আগে দেখেছেন, খুবই আমার মতে কোট আনকোট অমানবিক যদি বলেন, তাহলে নিঃসন্দেহে অত্যন্ত গরিব মানুষ, অত্যন্ত গরিব মানুষ, কেউ উচ্চ ক্ষমতাসম্পন্ন মানে ধরনের মানুষ নন। তাদের জীবন জীবিকার স্বার্থে তারা কোনো কারণে আসতে বাধ্য হয়েছিলেন, অবৈধভাবেই হয়তো আসতে বাধ্য হয়েছিলেন। সেটার একটা কারণ ছিল বাংলাদেশের আন্তর্জাতিক আভ্যন্তরীণ পরিস্থিতি, ইউনূসের আমলে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এখন মানে ম্যাজিক্যালি উন্নত হয়েছে এরকম বলা যাবে না। মানুষ খুব সুখে যাচ্ছে, সাধারণ মানুষ, গরিব মানুষ
সুখে স্বচ্ছন্দে আছে সেটা বলা যাবে না। ভালো মানুষেরা ভালোই আছেন, মধ্যবিত্ত উচ্চবিত্ত তো ভালোই আছে, বাকিরা ভালো নেই। ফলে তাদের অনেকেই তারা জীবিকার স্বার্থে হয়তো এপারে চলে আসার, সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছেন, সেটা জীবিকার স্বার্থে। ফলে এটা আমি যদি, আমার তো হাতে ক্ষমতা নেই, আমি যদি ক্ষমতায় থাকতাম আমি মানবিক দৃষ্টিতে দেখতাম এটা। মাইগ্রেশনটা হচ্ছে একটা পৃথিবী জুড়ে এটা স্বাভাবিক প্রক্রিয়া। ভারত থেকেও তো মাইগ্রেশন হয় না অবৈধভাবে, ভারত থেকেও হুম। অবৈধভাবে আমেরিকা যায়, অন্যত্র যায়, সেখান থেকে আমেরিকা ট্রাম্প প্রশাসন তাদেরকে ফিরিয়ে দিচ্ছেন, এমনকি কোমরে দড়ি বেঁধে হাতে শিকল বেঁধে ফেলে দিচ্ছে, হুম। এমনও দেখেছি তো আমরা। সেটাকে কি আপনারা অনেকটা ফলো সেটাও করছেন? মানে ভারত? সেটাও অমানবিক, কিন্তু কিন্তু আমি বলছি যে উন্নত অর্থনীতিতে যাওয়ার প্রবণতা সাধারণত নিম্ন অর্থনীতির মানুষদের যাওয়ার একটা থাকে। এটা দেশ, এটা একটা আন্তর্জাতিক একটা ফেনোমেনা যদি বলেন, আন্তর্জাতিক ফেনোমেনা। হুম। মানে ভারতের থেকেও অবৈধভাবে বাংলাদেশেও আসে, তারা জেলখানায় থাকে, তাদেরকে ফেরানোর একটা প্রক্রিয়া হয়। এমন অনেকে আছে যারা অবৈধভাবে, মানে কোনো কারণে অবৈধ হয়ে গেছে বা অবৈধভাবে ঢুকেছে, তাদেরকে ফেরানোর প্রক্রিয়া, একটা প্রক্রিয়া তো আছে। সেই প্রক্রিয়াটা কেন ভারত অবলম্বন না করে এভাবে, মানে আপনিও যেটাকে অমানবিক বলছেন, কেন এভাবে ঠেলে দিচ্ছে? না, ধরুন সেটার একটা ব্যাখ্যা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে। সেই ব্যাখ্যাটা হচ্ছে যে প্রায় ৫ বছর, মানে শেখ হাসিনার সময় থেকে হুম। ২,৮৫০ এরকম একটা সংখ্যা আছে, যে সংখ্যাটা বাংলাদেশকে জানানো হয়েছিল যে এরা বাংলা অবৈধভাবে প্রবেশ করেছেন, এদের পরিচয়পত্র নিশ্চিত করে এদেরকে সম্পর্কে জানান, তাহলে আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠাই। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ্য প্রেস ব্রিফিং এই বলেছেন যে সেটা বাংলাদেশ সরকার তার কোনো জবাব দেয়। যেটা জবাব দিয়েছেন সেই জবাবটা একটা অকিঞ্চিতকর জবাব, আর আমরা পরীক্ষা করে দেখছি। কিন্তু পরীক্ষা করে দেখছি এই জবাবটা তো হয়ে গেল ৫ বছর। মানে আমি বলছি না যে বর্তমান ইউনূস বা তারেক রহমান সরকারের, তারও আগে থেকে ঘটনা। তো আর বাংলাদেশে যদি এরকম ঘটে থাকে কোনো অবৈধ ভারতীয়, অবশ্যই বাংলাদেশ নিয়ম মাফিক ফেরত দিক। আমরা কোনো বাংলাদেশের সংবাদপত্রেও তো কোনো খবর দেখিনি যে অবৈধ ভারতীয়কে ফেরত দেওয়া হচ্ছে, শুধু ভারতীয় ফেরত না, ধরেন দিয়েছে। ধরেন আমাদের দেশে যে ১২ লাখের মতো রোহিঙ্গা আছে, তাদেরকেও, তাদের জন্য প্রক্রিয়া চলছে। মানে বাংলাদেশের সাথে এটা একটা আন্তর্জাতিক প্রক্রিয়া আছে, কেমনভাবে হওয়ার কথা সেটির কথাই আমি এটাও জিজ্ঞাসা একটা বড় করছিলাম। মানবিক কিন্তু দিক, আপনি যেটা মানবিক বলছেন দিক। গৌতম লাহিড়ী, যে ২,৮৫০-এর মতো একটা তালিকা দিয়েছিল ৫ বছর আগে, তো এখন তো শুভেন্দু অধিকারী দাবি করছেন ৪,৮৮০ জনকে তারা পুশ ব্যাক করেছে, মানে বাংলাদেশে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এত এইটার তাহলে কারণে এই এই পরিচয়টা নিশ্চিত না করার কারণে এখন কতদিন অপেক্ষা করা হবে, তাই না? অবৈধভাবে যারা প্রবেশ করেছেন, এটা ধরুন ভারতীয় জনতা পার্টির একটা রাজনৈতিক দর্শন। সেই দর্শনটা প্রচার করে তারা আসামেও জয়লাভ করেছেন, পশ্চিমবাংলাও জয়লাভ করেছেন। তারা তাদের ইলেকশন ম্যানিফেস্টো বাস্তবায়ন করছে, তাতে কারোর সেটা কি আসলে আপত্তি, তাদের আন্তর্জাতিক বিপক্ষ মত আইন এবং মানবাধিকার সব তারা তো পরিপন্থী ইলেকশন ম্যানিফেস্টো? পরাজিত। হ্যাঁ, মানে সেই ইলেকশন বল- ম্যানিফেস্টো সেটা কি আন্তর্জাতিক আইন এবং সকল মানবাধিকার পরিপন্থী? আন্তর্জাতিক আইন ভঙ্গ যদি হয়ে থাকে, বাংলাদেশের উচিত আন্তর্জাতিক মঞ্চে দ্বারস্থ হওয়া। সেটা তো বাংলাদেশ সরকার এখন কোনো সিদ্ধান্ত নেয়। হুম। না, সেরকম কোনো সিদ্ধান্ত নেই। যদি আন্তর্জাতিক কোনো বিধি ভঙ্গ হয়ে থাকে, যেমন আহ সমুদ্র সীমানার ক্ষেত্রে বিধি ভঙ্গ হয়েছিল বলে শেখ হাসিনা ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গিয়েছিল এবং গিয়ে তার পক্ষে রায়ও নিয়ে এসেছিল, তাই না? হুম। সেরকম তো এখন কোনো সরকার, না ইউনূস সরকার, না তারেক রহমান সরকার এমন কোনো কিছু তো সিদ্ধান্তের কথা এখনো ভাবে শুনিনি। মানে আহ, আদালতে গিয়ে তারপরে, মানে এটি ভারতের কাছে আসলে অমানবিক, মানে মানবাধিকার বিরোধী বা আন্তর্জাতিক আইন বিরোধী, এই বিষয়টা ভারত অনুধাবন করতে পারে না। আর মনে করছে না বলেই তো লাগাতার করছে, হুম। নাহলে ৪,০০০ লোক গেল কি? জি। মনে এটাও কি করছে আসলে, না। এটাও কি সেই আসলে সেই বার্তা দেবার জন্যই, নাকি ভারত মনে করছে না বলে আসলে পাঠাচ্ছে? বার্তা দেওয়ার জন্য বা চাপে দেওয়ার জন্য, সেটাও হতে পারে। আচ্ছা। যে এই বিষয়টা তো বাংলাদেশেও সমাজে একটা অশান্তি তৈরি করবে না ঘটনা। এবং হুম। যারা মনে করছেন যে হয়তো তারা দেখছেন যেখানে প্রবেশ করছেন এই অবৈধ বাংলাদেশিরা, অনেকেই হয়তো ভাবছেন এটা বাংলাদেশি নয়, এরা আমাদের এখানে এসে জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ফলে সেখানকার সমাজেও সেখানকার যা অ্যাভেলেবেল রিসোর্সেস, যেগুলো তারও সুবিধা এরা ভোগ করবেন, ফলে একটা অশান্তি তৈরি হতে পারে।
এই সামাজিক অশান্তির একটা চাপ আছে, নেই যে তা না। এখন ধরুন এই অশান্তি যদি এখানে বাংলাদেশের সীমান্ত দিয়ে যাদেরকে জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাদের মধ্যেও খুব স্বাভাবিকভাবে এই অশান্তিটা খুব দ্রুত ছড়িয়ে যাবে। আর ফলে তাদেরও একটা প্রতিক্রিয়া আসলে মানে এটার পরিণতিটা কোন দিকে যাবে? ঘটনা খুব বিশাল কিছু সংখ্যা নয়, 4,000 বলেছেন শুভেন্দু, 4,000। আমরা তো আগে প্রায় ভোটের পাঁচ আগে হাজার শুনছিলাম লাখো, লক্ষ লক্ষ, এই কথা শুনেছিলাম ভোটের আগে, লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারীকে আগের সরকার ঢুকিয়ে দিয়েছে। আমরা তো ভোটের আগে এসব শুনেছিলাম, কিন্তু এখন তো লক্ষ তো দূরের কথা, এখন তো 10,000ও হয়নি সংখ্যাটা। লক্ষ ফলে লক্ষর সংখ্যাটা হিসাবও তো যেটা আমরা পাইনি, 4,000 এটা তো মুখে বড়। মুখে। মানে ভারতীয় গণমাধ্যম তাদের যে সাক্ষাৎকার নিয়েছেন হাকিমপুর এলাকায়, সেখান থেকে তো, এমনকি আমি বিবিসি বাংলাতেও প্রতিবেদন দেখেছি, যে তারা তো স্বীকার করেছেন যে তারা অবৈধভাবে প্রবেশ করেছেন, করতে বাধ্য হুম। হয়েছেন এখানে তারা, এবং তারা খুবই নিরীহ মানুষ।